কোন দিকে রাজনীতি, গতানুগতিক নাকি নতুন কিছু? ২৪ পরবর্তী বাংলাদেশে গতানুগতিক ধারা নিয়ে কতটুকু এগোতে পারবে রাজনৈতিক দলগুলো? এসব নিয়ে কি ভাবছে তরুণরা? ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে রাজনৈতিক দলগুলো? আগে জাতীয় নির্বাচন নাকি ছাত্র সংসদ? দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আজকের আয়োজনে আমরা সাজিয়েছি ছাত্র সংগঠনের প্রতিনিধি, পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে। আমরা আলোচনার নাম দিয়েছি তরুণদের নিয়ে কেন ভয়। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির বর্তমান সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখা সভাপতি SM ফরহাদ। আছেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুসাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ফারহানা বুশরা অমি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুসাবের স্থায়ী কমিটির সদস্য তানজিল মাহমুদ। আপনাদের সবাইকে স্বাগত। আর পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। আমরা শুরু করতে চাই তুলনামূলক সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কাছ থেকে। আমরা একটু জানতে চাই বুশরা, আপনার কাছে একটু বলবেন ২৪ পরবর্তী বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা যে বাংলাদেশ চেয়েছিল, বিশেষ করে যে ছাত্র রাজনীতি চেয়েছিল, তা কতটা পেল? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা আছি, বিশেষ করে মেয়েরা, রাজনীতি সম্পর্কিত বিষয় থেকে সবসময় দূরে থাকারই চেষ্টা করেছি। আর আমরা কখনো চিন্তাও করিনি যে এরকম কোনো একটা সিচুয়েশনের মোকাবেলা করতে হবে আমাদের। তো যখন আন্দোলন হলো, আন্দোলনে মেয়েদের যে কি একটা বড় ভূমিকা ছিল সেটা আপনারা সবাই জানেন। আন্দোলনের পরবর্তী সময় কিন্তু আমাদের পাবলিক বলেন বা প্রাইভেট বলেন, কোনো ইউনিভার্সিটির মেয়েদেরই আর দেখা যাচ্ছে না তেমন একটা, হাতে গোনা ২-১ জন। কিন্তু বাদবাকি মানুষ, মেয়েগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। কেন হারিয়ে যাচ্ছে? কারণ এই যে একটা নোংরা রাজনীতি, আপনাদের আগের যে একটা নোংরা রাজনীতি, এই রাজনীতির ভয়টা এখনও আমাদের মধ্যে আছে, বিশেষ করে মেয়েদের মধ্যে। যার জন্য আমাদের পরিবার থেকে অনেক ধরনের চাপ আসে যে বাইরে বের হলো না। তারপর বর্তমান যে সিচুয়েশন, এখন আপনারা দেখছেন যে খুনটা বেশি হচ্ছে, তারপর চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, যার জন্য বিশৃঙ্খলা বেড়েছে। জি 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 বিশৃঙ্খলা বেড়েছে, যার জন্য আমাদের চলাফেরা করা আরো বেশি একটু ভয়ের হয়ে গেছে, একটু আতঙ্কের। আমরা আগে রাত্রে বেরোতে ভয় পেতাম, এখন দিনেও বেরোতে ভয় পাই। আবার দেখা যাচ্ছে আমাদের অনেক সময় অনেকে ফলো করছে, বিভিন্ন জায়গা থেকে ছবি তুলছে, বাজেভাবে আমাদের কটাক্ষ করছে আমাদের নিয়ে। আমরা আন্দোলন করেছি এইসব নিয়ে, বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আমাদের মেয়েদের নিয়ে বাজেভাবে মন্তব্য করা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আসলে আমরা মেয়েরা খুবই আতঙ্কের মধ্যে আছি। তো সবকিছু নিয়ে বলা যাচ্ছে যে আন্দোলনের পরের বিষয়টা, সিচুয়েশনটা আরো বেশি খারাপ আমাদের জন্য। তানজিল, আপনারা আন্দোলনের সঙ্গে ছিলেন। যদি বলি যে ছাত্র সংগঠন, যেহেতু এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ অপ্রাসঙ্গিক, আমরা যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের কথা বলি, তাদের কাছ থেকে যে বাংলাদেশের রাজনীতি পাওয়ার কথা ছিল ২৪ পরবর্তী সময়, সেটি কতটা পাচ্ছেন আপনারা সাধারণ শিক্ষার্থীরা? ধন্যবাদ আপনাকে। আসলে জুলাই পরবর্তী সময়ে আমরা এমন একটা বাংলাদেশে বসে আছি, সে বাংলাদেশে আজকে আমাদের আসার কথা, বলার কথা, আমাদের বলার কথা ঐক্যের কথা। কিন্তু ২৪ পরবর্তী সময় যত দিন যাচ্ছে আমরা আসলে দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক দল, ছাত্র সংগঠনগুলোর মধ্যে নিজেদের মধ্যে এক ধরনের অনৈক্য, অনাস্থা এবং ক্ষেত্র বিশেষে আমি যদি বলি সংঘর্ষ কিংবা বিবাদ ইত্যাদি বিষয়ে তারা জড়িয়ে পড়ছে। আমি যদি বলি কোথাও দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে কেউ জড়িয়ে পড়ছে, কোথাও দেখা যাচ্ছে ছাত্রদল, ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা আছেন তারা নিজেদের মধ্যে এক ধরনের বিবাদের মধ্যে আছে। আজকে আমি যখন কথা বলছি, গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারিকে সরোয়ার্দী কলেজ ছাত্রদলের এক নেতা প্রকাশ্যে এক প্রকার হুমকি ধামকি এবং হামলার চেষ্টা করেছে। অর্থাৎ এর বাইরেও আমরা যদি অনলাইনে যে পর্যালোচনা করে দেখি, আমরা দেখব ছাত্র সংগঠনগুলো আসলে একে অপরের নানা দুর্বলতার দিক, নানা স্ক্যান্ডেলের দিক, তাদের নানা ভুলভ্রান্তির দিক, কে ছাত্রলীগে ছিল, কে গুপ্ত সংগঠন, কে প্রকাশ্য সংগঠন, কে চাচাদের সংগঠন, নানা বিতর্কে জড়িয়ে পড়েছে। অর্থাৎ ছাত্র সংগঠনগুলোর প্রতি আমরা যে ছাত্র রাজনীতিটা চাই, সে রাজনীতিটা আসলে এই মুহূর্তে আমি যদি বলি একেবারেই মিসিং। এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা আসলে এই মুহূর্তে কারোর প্রতি আস্থা করবে বলে আমি মনে করছি না। SM ফরহাদ, আপনার কাছে জানতে চাইব, শুনছিলেন দুজন ছাত্রের কথা, বুশরা বলছিল যে নারীরা বা মেয়েরা, আমাদের বোনেরা যে আন্দোলনে
যে অবদান রেখেছিল সেটি এখন আর সেই গুরুত্বটা তাদেরকে দেওয়া হচ্ছে না। এটি আমরাও দেখেছি। নারীদের যে অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল 24-এর আন্দোলনে। আপনারাও ছাত্র শিবির এই পর্যন্ত সেই নারীদের বা সেই আমাদের বোনদের নিয়ে কোনো আয়োজন বা কোনো কিছু দিয়েছেন কিনা আমাদেরও চোখে পড়েনি। তানজিল বলছিল যে আপনারা একে অন্যকে নানানভাবে ব্লেম বা ট্যাগিং করছেন, ছাত্র শিবির করছে বা অন্যান্য ছাত্রদল হয়তো করছে, মানে এটি কেন? এটি তো কথা ছিল না। আমি একটু অন্যভাবে অ্যাড্রেস করি। দুদিক থেকে একটা প্যারামিটার সাথে নমুনা পলিটিক ছাত্র দলগুলোর মধ্যে সংগঠনগুলোর মধ্যে ইন্টারনাল ক্লাশ আলাপগুলো আসছে। আমি এটা টোটাল 4টা প্যারামিটার আমি অ্যানালাইসিস করতে পারি এক মিনিটের মধ্যে। সেটি হচ্ছে ইন্টার পার্টি ক্লাশ, যে আমার দলের মধ্যে ইন্টারনাল ক্লাশ যদি আপনি অ্যানালাইসিস করেন সেটা দেখবেন ছাত্রলীগের মধ্যে যেমন ছিল নিজেদের মধ্যে ক্লাশ, ছাত্র দলের মধ্যে আছে, অন্যান্য সংগঠনগুলো অনেকগুলোর মধ্যে আমরা এই হিস্টোরিক্যালি শুরু থেকে টপ টু বটম পাবেন। বাট শিবির একমাত্র ব্যতিক্রম। আপনি 1977 থেকে শুরু করে আজকে 2025 এখন পর্যন্ত মিনিমাম ইন্টারনাল ক্লাশ পাবেন না যেখানে নিজেরা ক্লাশের মধ্যে মুখোমুখি হয়েছে না। 24 পরবর্তী সময় আমরা কিন্তু ছাত্র দলের মধ্যে অভ্যন্তরীণ কোন দলের তেমন বড় খবর পাইনি কোথাও। সেটি পান নাই। আমরা মূলত 24 পরবর্তী বিষয় নিয়ে কথা বলছি। 24 পরবর্তী সময়ে আমি যদি আসি, সেটা হচ্ছে আপনি সেটি পান নাই। তবে এই যে আমার নয়াদিগন্ত 25 অক্টোবরের রিপোর্ট, গভীর রাতে সংঘর্ষে চিক্রিবির রণক্ষেত্র ছাত্রদল কমিটি বাতিল, বরিশালে ছাত্রদলের সমাবেশে দুর্গত মারামারি, যুগান্তর 1 জানুয়ারি 2025, এই দুইটা স্যাম্পল বললাম আর কি। আরো আমার কাছে 10-15টা এরকম স্যাম্পল আছে। তো এই ক্লাসটা আমরা ইতিপূর্বে ছিল না শিবিরে, এখনো নাই, সামনে থাকবে না। এই ইন্ট্রা পার্টি ক্লাসের মধ্যে এই পরীক্ষায় ছাত্র শিবির আগে উত্তীর্ণ ছিল, সামনে থাকবে। দ্বিতীয় যেটা রেগুলারিটি অফ, আমি যদি আমার ইন্টারনাল অ্যাক্টিভিটিসের রেগুলারিটি, আপনি বলতে পারেন যে ফেস্টিভাল পিরিয়ডের কারণে আপনি 2024 5 অক্টোবর পর্যন্ত আপনার কমিটিকে অ্যাক্টিভিজমকে রেগুলার করতে পারেন নাই। তাহলে 5 আগস্টের পর থেকে আজকে 2025 জানুয়ারি চলে, তো এই সময়টার মধ্যে আপনি কি করেছেন? অথচ শিবির, যেখানে আপনি শিবিরে অ্যানালাইসিস করেন, আপনি আমাদের 31 ডিসেম্বর আমাদের জাতীয় কেন্দ্রীয় সংসদ সম্মেলন হয়, সেখানে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়, আর 11 জানুয়ারির মধ্যে আমার 140টা ইউনিট কমিটি হয়ে যায় উইদাউট এনি কনসার্ন এনি ক্লাস, ইন্টারনাল ক্লাস। থার্ড পয়েন্ট হচ্ছে আপনার প্রোগ্রামের ডাইভার্সিটি ফাইন্ড আউট করেন। আমার প্রোগ্রামে কত প্রপোর্শনালি চিন্তা করলে যে কত পার্সেন্ট প্রোগ্রাম আমার শিক্ষার্থীকে সার্ভ করে, আমার সাথে এঙ্গেজড হওয়া শিক্ষার্থীকে ইমপ্রুভ করবার জন্য উপকার করে, নাকি যে আমার মধ্যে আসা শিক্ষার্থীকে অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে সার্ভ করার জন্য ইয়ে করে। আপনি প্রপোর্শনালি আপনি ছাত্র শিবিরের মধ্যে মানে 0.1% প্রোগ্রাম পাবেন না যেটি মাদার কোনো অর্গানাইজেশনকে সার্ভ করে, 1% প্রোগ্রাম পাবেন না যেটা হচ্ছে শুধুমাত্র শিবিরের ইন্টারনাল অর্গানাইজেশন প্রোগ্রাম করে। অলমোস্ট সবকিছু পাবেন শিবিরের মধ্যে থাকা শিক্ষার্থীকে কিংবা এর বাইরে থাকা শিক্ষার্থীকে ইমপ্রুভ করবার জন্য, তার স্কিলকে গ্লোরিফাই করবার জন্য, অথবা অন্য কিছু লিমিটেশন দূর করবার জন্য। ফোর্থ যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমি যদি বলি, সেটা হচ্ছে সারা দেশে আপনার ইউনিট অ্যানালাইসিস করেন যে ইউনিটের প্রতি আপনার কন্ট্রোল কেমন। আপনি যদি বলেন যে আমি চট্টগ্রামে অমুক জায়গায় কমিটি দেবো, তাহলে চট্টগ্রামের অমুক জায়গায় তমুক নেতার কনসার্ন নিয়ে আমাকে কমিটি দিতে হবে, নয়তো আমি পারবো না। তাহলে এটা তো আপনার স্টুডেন্ট অর্গানাইজেশন হতে পারে না, স্টুডেন্ট ইউনিট হতে পারে না, যেখানে অন্যদের এঙ্গেজমেন্ট থাকে। শিবিরের জায়গায় আমরা বলতে পারি আমাদের একেবারে কেন্দ্র থেকে শুরু করে সেই রংপুরের একেবারে কিনারে যে ইউনিটটা, সেখানে পর্যন্ত আপনি শিবিরের গুণগান গাচ্ছেন না। আমি আমার প্রশ্নটা ছিল বুশরার যেটি প্রশ্ন, আপনারা নারীদের অবদানকে কেন ভুলে যাচ্ছেন? আমরা একমাত্র সংগঠন ছাত্র শিবির 5 আগস্টের পরে আমরা এই অবদানকে ডিভাইডই করি নাই, আলাদা করে সেগমেন্টেই ভাগ করি নাই। শহীদকে বলি নাই যে শহীদ ওয়াসিম আমার ছাত্র দলের শহীদ, সুতরাং আমাকে উল্টা শহীদ ওয়াসিমের পিতাকে আমরা সেকেন্ডারি সম্মেলন আমরা রিসিভ করেছি। আমরা নারী পুরুষ পেশা ভাগ করি না। আপনি দেখবেন আমাদের ছাত্র শিবিরের প্রথমেই আমরা একটা প্রকাশনা বের করি 5 আগস্টের কিছুদিন পর, টোটাল প্রমোশন ভাগ করি। এখানে নারীদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমরা গড়ে তোলার চেষ্টা করেছি, এবং আমরা এখানে সেগমেন্ট ভাগ করি নাই, প্রত্যেককে সমান কন্ট্রিবিউশনটাকে আমরা ওন করছি। সবাই জি ফিরবো আমাদুল্লাহ আমান, একটু জানতে চাইবো, সাধারণ ছাত্ররা বলছে যে প্রত্যাশা এই নতুন বাংলাদেশে, যদি আমরা যেভাবে বলি 24 পরবর্তী বা 24-এর বাংলাদেশে, সেটি তারা পাচ্ছে না ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে, এমন অভিযোগ তারা করছিল। ধন্যবাদ আপনাকে। 5 আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের যে প্রত্যাশা ছিল বাংলাদেশকে ঘিরে এবং ছাত্র রাজনীতিকে ঘিরে, সেটি দুইজন সহ ওনারা বললেন যে পাচ্ছেন না। সেটা আমি অনেকাংশে আমি স্বীকার করতে চাচ্ছি। কারণ হচ্ছে আপনি যেই প্রবল আকাঙ্ক্ষা নিয়ে আমাদের যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সকলের প্রত্যাশা ছিল যে না, এই রক্তের বিনিময়ে যে আমরা যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, সেখানে আগের যে রাজনৈতিক চর্চা, যে ক্যাম্পাসগুলোকে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে রাখা, তারপরে আপনার গেস্ট রুম কালচার ইত্যাদিতে যেগুলি ছিল ফ্যাসিজমের সময়, সেখান থেকে আমরা
বের হয়ে এসে যে একটি মানে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, যে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি করব, সেখানে এস এম ফরহাদ যেটি বললেন যে ওনার মানে একেবারে শিবিরের গুণগান গেয়ে বললেন। আমি ওনার এই যে দুইজন কথা বললেন, এদের কথাটা অনেকাংশে মেনে নিতে চাচ্ছি। কারণ হচ্ছে যে ছাত্রলীগ যাওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির, অন্যান্য যে সংগঠনগুলো আছে, সেটা আমরা সবাই মিলে কিন্তু 5ই আগস্টের এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তার পরবর্তী সময়ে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটার জায়গাটা ফাটল কিভাবে ধরেছে আপনি দেখেন যে আপনি প্রথম চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্র শিবির মানে আমাদের ছাত্রদলে যারা ছিল সেখান থেকে তারা বের করে দিয়েছে। এবং আপনি দেখবেন যে ওই একটা কথা আছে না, হ্যাঁ 5ই আগস্টের পরে যে ঘুষ খায় না, মানে যে টেবিলে ঘুষ যায় না সে যদি বলে যে আমি খাই না, সেইটার তো একটা অনর্থক বিষয় হচ্ছে যে ওনাদের যে জায়গাগুলিতে একটু লোকবল বেশি, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু ছাত্রদলকে, যেমন রাজশাহীতে আপনার চট্টগ্রাম কলেজে, চট্টগ্রাম মেডিকেল কলেজে, যে আমি নিজে গিয়েছি চট্টগ্রামে, ওইখানে 5ই আগস্টের পরবর্তী সময় যে ছাত্র শিবির, এবং শুধু ছাত্র শিবির না, ওইখানে চট্টগ্রামের যারা জামায়াত ইসলামীর আছে তারাও পর্যন্ত ওখানে গিয়ে মানে হোস্টেলে অবস্থান করা, এবং যাতে ছাত্রদলের নেতাকর্মী না আসতে পারে, সেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে একাধিকবার মানববন্ধন করেছেন না, শিবিরের এখানে উৎপাদ এবং সেই দখল করে রেখেছে। তো সুতরাং যে এইভাবে যে মানে, এবং উনি যেটা বললেন যে এই যে লেজুর ভিত্তিকের কথা, আচ্ছা আপনি কি কোনো ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতাকে দেখেছেন যে জামাতের বাইরে কোনোদিন কথা বল? তারা পরিণত বয়সে জামাতি করে, এবং জামাতের আমিরও তো ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে আসে। এখন সাধারণ শিক্ষার্থীদের কথা আসি, তারা কি এইগুলি শুনতেই থাকবে? না, তারা সেটা শুনতে থাকবে না। জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্ট পরবর্তী সময় আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশে, আপনি এত বড় ছাত্র সংগঠন, আপনি গত 15.5 বছর আমরা যে পরিমাণ জুলুম নিপীড়নের শিকার হয়েছি, বাংলাদেশের একটি ক্যাম্পাসে কোথাও ছাত্রদল ছাত্রলীগকে হামলার নামেও কোথাও হামলা করেছে কিনা, বা কোনো এমন কোনো পরিস্থিতি তৈরি করেছে কিনা যার জন্য একদিনে কোনো ক্লাস বন্ধ ছিল, বা কোনো ক্যাম্পাস বন্ধ ছিল, বা কোনো শ্রেণীকক্ষে কেউ যেতে পারে না, এই ধরনের ঘটনা। অর্থাৎ যে সংস্কারটা তারা প্রত্যাশা করে সাধারণ শিক্ষার্থীরা, সেই প্রত্যাশার জায়গায় আমরা রয়েছি। এবং আমরা আমাদের সংগঠন থেকে 38টা টিম করে যে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাবে, এবং শিক্ষার্থীদেরকে আমরা আমি নিজেও শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, এবং আমাদের শীর্ষ নেতারা থেকে, আমি শেষ করছি আপনাকে, যে প্রায় সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছি যে আপনারা পরিবর্তিত বাংলাদেশে কি ধরনের রাজনীতি চান, এবং সেই অনুযায়ী আমাদের রাজনৈতিক কাঠামোকে আমরা নির্ধারণ করব। সুতরাং আপনি যে এই সংস্কারের পথে রয়েছেন এবং শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী যে আপনি কাজ করতে চাচ্ছেন, সেই বিষয়টাকে আমরা প্রাধান্য দিচ্ছি। এখানে ছাত্রদলের গুণকীর্তন করা, যেভাবে এস এম ফরহাদ বলেন, সেই প্রক্রিয়াটা আমি যেতে চাচ্ছি না। ভুল মানুষের থাকতেই পারে, ছাত্রদের এত বড় সংগঠন, সেখানে 2-1 জন অপরাধ করতে পারে, কিন্তু আপনি গার্ডিয়ান হিসাবে বিচার করছেন কিনা, দ্যাট ইজ ফ্যাক্ট। ঠিক আছে, তো সেই জায়গাটায় আমরা রয়েছি। আমরা যারা আমাদের 2-1 জন টুকটাক অপরাধের সাথে জড়িত হয়েছে তাদের সাংগঠনিকভাবে পানিশমেন্ট দিয়েছি, এবং কমিটি বাতিল হয়েছে অনেকগুলো, আমরা জানি বাতিল হয়েছে। তো আমরা বলছি না যে আমরা একেবারেই ফেরেশতাদের দল, যে আমরা কোনো মানে জান্নাতি সার্টিফিকেট নিয়ে আসছি। তো সুতরাং আমরা ভুল হতেই পারে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ড হয়েছে, সেখানে তো ছাত্রদলের কেউ ছিল না। তো মানে সেটার বিচার হয় কিনা প্রসঙ্গটা সেখানে, যে আপনি একটা অপরাধ হলো সেটার বিচার হচ্ছে কিনা। আমি আপনার কথা ধরে এস এম ফরহাদের কাছে আসবো, তার আগে আমি আরও দুটি কথা শুনে আসি একটু। তানজিল, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখন তো অনেক আলোচনা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। আপনাদের কখনো মনে হয় না যে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ দরকার? বেসরকারি বিশ্ববিদ্যালয় আসলে সবচেয়ে এই মুহূর্তে যদি জরুরি কোনো কিছু থেকে থাকে, এক হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার কমিশন, আর দ্বিতীয়ত হবে ছাত্র সংসদ। ছাত্র সংসদটা এই কারণে জরুরি, কেননা আমাদের শিক্ষার্থীদের কিন্তু এক প্রকার আসলে বিশ্ববিদ্যালয় মালিক থেকে শুরু করে এক প্রকার অলিখিত এক ধরনের চাপিয়ে রাখার একটা টেন্ডেন্সি কাজ করে, এবং শিক্ষার্থীদের আসলে নানান প্রকার অ্যাডমিনিস্ট্রেটিভ নানা পলিসি দিয়ে তাদেরকে একটা বৃত্তের মধ্যে আটকে রাখা হয়, যেখানে দেখা যায় তারা ফিনান্সিয়ালি সাফার করে, তারা একাডেমিক্যালি সাফার করে, এবং নানা সমস্যার সৃষ্টি হয়। সেই জায়গায় আসলে ছাত্র সংসদ একটা গুরুতর সমাধান, কিন্তু এই জায়গায় একটা ছোট্ট চ্যালেঞ্জ আছে। সেটা আসলে দায় দিব আমি আমার 2 বড় ভাই এবং আজকের 2 সহবক্তাকে। তাদের এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বলতে আসলে বা ছাত্র রাজনীতি চলে আসে। ছাত্র সংসদগুলোতে আসলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাই যায়, ওইখান থেকে ছাত্র রাজনীতির প্রতি বিতৃষ্ণা, সেই জায়গা থেকে আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই ভয়টা কাজ করে, এই ছাত্র সংসদ আসলে বুঝি ছাত্র রাজনীতি চলে আসলো, এবং সেই জায়গা থেকে আসলে আপনারা ছাত্র রাজনীতি চান না? আমরা অবশ্যই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে ছাত্র রাজনীতি আমরা দেখে আসছি, এবং শুধু এই 17 বছর 18 বছর না, আমি বরং বাংলাদেশের ইতিহাসের পরে যে ছাত্র রাজনীতি দেখে এসেছি, এই ছাত্র রাজনীতি আমরা চাই
চায় না। এই লেজুরে ভিত্তিক যে ছাত্র রাজনীতি চলছে তা আসলে আমরা কোনোদিনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাই না। জি, আমরা অবশ্য আপনার কাছে একটু জানতে চাইবো, বলছিল তানজিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি চায় না, কিন্তু আবার ছাত্র রাজনীতি ছাড়া আপনাদের যে চাওয়া পাওয়া দাবি দাওয়া এগুলো তাহলে কিভাবে আপনারা কিসের মাধ্যমে উত্থাপন করবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে? আসলে ভাইয়া যেটা বললো যে আমরা ছাত্র রাজনীতি চাই না, রাজনীতি চাই না এমনটা কিন্তু না, ভাইয়া কিন্তু এটা মেনশন করেছে। জি, আমরা লেজুর রাজনীতি ভিত্তিক চাই, রাজনীতি চায় না। হ্যাঁ লেজুর ভিত্তিক যে রাজনীতি আছে ওইটা আমরা চাই না। নোংরা কোনো পলিটিক্সের ভিতরে আমরা নিজেদেরকে জড়িত করতে চাচ্ছি না। যেহেতু আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমিও টাকা দিয়ে পড়ছি, আমার যে সহপাঠী আছে সেও সেম টাকা দিয়ে পড়ছে, তাহলে আমাদের ভিতর এই ভেদাভেদটা কেন থাকবে? যে আমরা যে মানে বিগত বছরগুলোতে দেখে আসছি, আমি যেটা দেখে আসছি যে একটা লিডার থাকে রাজনৈতিক দলগুলোর, ওনার কথা শুনে চলতে হয়, ওনাকে দেখলে সালাম দিতে হয়। আসলে এটা তো প্রাইভেটের স্টুডেন্টরা কখনোই করবে না। যে র্যাগিং এর যে বিষয়টা আছে বা একজনকে গুরু মানার যে বিষয়টা আছে ওইটা আমরা কখনো কাউকে মানতে পারবো না। যদি সবকিছু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে যায় সেক্ষেত্রে ছাত্র রাজনীতি হতে পারে। ছাত্র সংসদ দরকার বলে মনে করেন কি? হ্যাঁ অবশ্যই মনে করি, তবে সেটা অবশ্যই সুস্থ এবং আমাদের যে আপনাকে কি বলো এটা মানে একটা আছে না নিয়মের ভেতর থাকে বিষয়টা, যে তুমিও যা আমিও তাই, তুমিও সাম্য থাকবে সেখানে। হ্যাঁ সাম্য থাকবে। জি, আসলে ফরহাদ এবং আমানুল্লাহ আমান দুজনের কাছে কিন্তু বেশ কঠিন একটা বিষয় চলে আসে। তারা কিন্তু আপনাদেরকে চায় না, বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো দলকেই তাদের ক্যাম্পাসে চায় না। ছাত্র রাজনীতি চায়, কিন্তু লেজুর ভিত্তিক কোনো ছাত্র রাজনীতি তারা চায় না। ছাত্র সংসদ চায়, সেখানে এই ছাত্র রাজনীতি চায় না। কেন? আপনাদেরকে উত্তর, সে উত্তর জানবো। তবে দর্শক তারা কিন্তু ছোট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম তরুণদের রাজনীতি নিয়ে। আমরা একটু ফিরতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আপনার কাছে। আপনি লেজুর ভিত্তিক রাজনীতির কথা বলছিলেন, যিনি রয়েছেন আমানুল্লাহ আমান, তিনি কিন্তু বেশ যুক্তি দিয়ে বলেছেন। আমরাও দেখি ছাত্র শিবির যে কোনো প্রোগ্রামে আমরা কিন্তু শুধু জামাতকেই দেখি, বা ছাত্র শিবিরের যারা আপনারা থাকেন তারা কিন্তু পরবর্তীতে জামাতি করেন। এরপর আপনারা কোন যুক্তিতে বলছেন যে আপনারা লেজুর ভিত্তিক করছেন না, আর কেন আপনাদের রাজনীতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে না শিক্ষার্থীরা? পার্থক্যটা করে দিই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চাওয়া না চাওয়ার মেন প্যারামিটার হচ্ছে লেজুর ভিত্তি নিয়ে। এখন আসি দ্বিতীয় পয়েন্টে, ছাত্র শিবির লেজুর ভিত্তি করে কিনা সেটি আপনি দেখবেন ছাত্র শিবিরের কর্মসূচি কার এজেন্ডা সার্ভ করে, কাকে সার্ভ করে, কাকে বেনিফিটেড করে, কাকে গ্লোরিফাই করা হয়। ছাত্র শিবির বলে না যে আমরা অমুক নেতার অনুসারী, অমুক নেতা সন্তুষ্ট হলে আমার কমিটি হবে, আমার এটা হবে। সাপোজ আমি ছাত্র দলের গঠনতন্ত্র একটু পড়ে শোনাই আপনাকে। সেটা হচ্ছে জরুরি মুহূর্তে ও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকারী এই স্থায়ী কমিটির পার্টির চেয়ারপারসনের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ কার্যকর করবেন। এটা হচ্ছে মূল দলের সংক্রান্ত বিষয়। তারপরে 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে চেয়ারপারসন বিশেষ কোনো প্রয়োজনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বাতিল কিংবা কেন্দ্রীয় কার্যক্রম স্থগিত করে নতুন পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে পারবেন। তিনি যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। চেয়ারপারসন ছাত্রদলের সংবিধানের যে কোনো অনুচ্ছেদ, ধারা, উপধারা স্থগিত, সংযোজন, বিয়োজন, প্রয়োজনে সংবিধান বাতিল করতে পারবেন। আরেকটা বলছেন যে এটা হচ্ছে 31 নম্বর অনুচ্ছেদের শেষের দিকে, কমিটির দলীয় পার্সনের অনুমতিক্রমে সংশোধিত আকারে জাতীয় কাউন্সিলের কাছে উপস্থাপন করার উদ্যোগ গ্রহণ করে। জাতীয় কাউন্সিলে গৃহীত হলে সংশোধিত গণতন্ত্র চেয়ারপারসনের অনুমোদন ক্রমে প্রকাশ করা যাবে। ছাত্র শিবিরের ইতিহাসে নেভার এভার কখনো দেখবেন না যে সুপিরিয়র কোনো প্ল্যাটফর্মকে এখানে গ্লোরিফাই করা যায়। ছাত্র শিবিরের প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ তার অধীনস্থ ম্যান পাওয়ার, যার নিচের দিকে যে সদস্যরা থাকে তারা সিদ্ধান্ত নেয়। ইভেন ছাত্র শিবিরের সদস্যদেরকে এই ক্ষমতাও দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে অনাস্থা পেশ করে কেন্দ্রীয় সভাপতিকে পদ থেকে উইথড্র করে নিতে পারে। কোনো এমন নজির আছে? এরকম কেস ঘটে নাই। যদি কেস ঘটতো সে ক্যাপাসিটি দেওয়া হয়েছে। যদি তিনি লঙ্ঘন করেন, সদস্যদের যদি মতামত চাওয়া হয়, ইভেন আমাদের যেটা স্টাইল যে হচ্ছে প্রথম কার্যকরী পরিষদের সদস্য তারা মতামত দেন, যদি তাদের মতামতের প্রেক্ষিতে না হয় তখন আবার যে কোনো সংশোধনী সারা দেশের সদস্যরা ভোট দিয়ে সেটি পাস করেন। এখানে সুপিরিয়র কোনো প্ল্যাটফর্মে মিনিমাম এঙ্গেজমেন্টের সুযোগ নেই। এখন ইস্যু হলো লেজুর ভিত্তি জামাতের সংগঠন এঙ্গেজমেন্ট, এই ইস্যুগুলো বারবার আসছে। ছাত্র শিবির এক্ষেত্রে হচ্ছে ছাত্র শিবিরের কমন সিমিলার রেসপন্স যেখানে করার আছে, কমন ভ্যালু সেখানে মিলবে। সাপোজ ছাত্র শিবির লাস্ট 15 ইয়ার্স ছাত্র দলের আন্দোলনের সাথে একসাথে আন্দোলন করছে, তার মানে কি আমরা সিমিলার না। ভ্যালুস ওই টার্গেট যে জায়গায় সিমিলার ছিল আমরা রেসপন্স করছি। আমরা হেফাজতের
13 দফা আন্দোলনে হেল্প করছিলাম, কারণ সেটা আমাদের সিমিলার ছিল, বৈষম্য বিরোধী হেল্প করছে, সিমিলার ছিল। জামাতের যেখানে যেখানে সিমিলার থাকবে রেসপন্স করবো, সিমিলার থাকবে না রেসপন্স করবো না, বাট তিনি আমার এখানে খবরদারি করতে আপনি পারবেন কি না। ছাত্র শিবির শেষ করে বিএনপি বা অন্যান্য ছাত্র শিবির শেষ অন্যান্য করে সংগঠনে যাবেন কিনা, নাকি জামাতেই যাবেন? ছাত্র শিবির শেষ করে লোকেরা একটা বড় অংশ আছে কোনো রাজনীতি করে না, কারণ ছাত্র শিবির টার্গেট হইলো লোক তৈরি করা। তিনি রাজনীতি করবেন নট নেসেসারি, কিন্তু ছুটির পরে সে যা কিছু করতে পারে। একটা বড় অংশ আছে হয়তো অন্যান্য পার্টি করেন, একটা বড় অংশ আছে আবার হয়তো জামাত করেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি প্রথম একটা পয়েন্টে আসি, ভাই যেটা বলছিলেন যে হচ্ছে চট্টগ্রাম কলেজে একটা ঘটনা বলছেন যে 5 আগস্টের পরপর নাকি শিবির দখল করতে গেছে, এটা আমি খুবই সংক্ষেপে অ্যাড্রেস করতে, যদি একটা এলিগেশন আসছে। তখন প্রথম আলো সহ বেশ কয়েকটা পত্রিকা নিউজ করছে যে চট্টগ্রাম মহানগরের সভাপতির নেতৃত্বে ছাত্রদলের কি যেন কারোর উপর অ্যাটাক হয়। সাথে সাথে আমাদের চট্টগ্রাম মহানগরের যিনি উত্তরের সভাপতি ছিলেন তিনি গাজীপুর, ওখান থেকে লাইভ আসছেন, দেখেন আমার বিরুদ্ধে অভিযোগ, আমার নেতৃত্বে নাকি হামলা হয়েছে, আমি গাজীপুরে কেন্দ্রের একটা প্রোগ্রামে 10 দিন ধরে টিসিতে আছি, উনি গাজীপুরে লাইভ আসছেন। তখনই তারা নিউজটা ডিলিট করতে বাধ্য হয়। এভাবে করে এলিগেশন আসে। অথচ 5 আগস্টের রাতেই কেন্দ্রীয় সভাপতির আহ্বানে সারা দেশের সকল সভাপতি সেক্রেটারিকে একসাথে করে শিবির একটা মিটিং করে সিদ্ধান্ত দেয়, আমরা কোনো ক্যাম্পাসে দখল করতে যাবও না, কাউকে দখল করতে দিবও না, এটা হবে শিক্ষার্থীদের থাকবে। এই সিদ্ধান্ত ছাত্র শিবিরের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এর ফলশ্রুতিতে এই সিদ্ধান্তের কারণেই বাংলাদেশে ছাত্র শিবিরের এই স্ট্যান্ডের কারণে কোনো দল সাহস করে উঠতে পারে না। আমরা কিন্তু গত পরশু দেখি যে আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল শোডাউন দিয়েছেন ছাত্র শিবির, প্রকাশ্যে এটি আমরা দেখেছি পরশুদিন রাতে। জি জি, সেটিও মানে দখলের কোনো সেটি ছিল কোরআন পুরাণের একটা ঘটনার প্রতিবাদ। নিশ্চয়ই কোরআন পুরাণের প্রতিবাদ জানার অধিকার আমাকে নিশ্চয়ই দিবেন। জি, ফিরবো আমরা আপনার কাছে। আন ভাই, কি মনে হয় কেন আপনাদের চাচ্ছে না এই সাধারণ শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, শুধু ছাত্র দল নয়, আমরা সকল ছাত্র রাজনীতির কথা যদি জানতে চাই, মানে এই দায় নিতে হচ্ছে কেন, কষ্ট লাগে কেন, এই 24 পরবর্তী সময়ও কেন গ্রহণ করছে না? না, গ্রহণ করছে না, ওরা কিন্তু একবার বলে নাই যে আমাদেরকে গ্রহণ করছে না। আপনি ওই প্রক্রিয়া রাজনীতিটা যে না যায়, আপনি এরা তো বেসিক্যালি আপনি গত 15.5 বছরের যে ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণ সেটা দেখেছে ছাত্র রাজনীতি। এবং এই ভূখণ্ডে বাংলাদেশে আমরা একটু আগে বুশরা যেটা বলতেছিল যে আমরা তো কিছু ছাত্র রাজনীতি করার কারণে চর্চা করেছি, দেখেছি, ওরা কিন্তু এটা দেখে নাই যে আপনার বাংলাদেশের ইতিহাসের যতগুলি আন্দোলন, স্বাধিকার আন্দোলন হয়েছে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের মানুষ যে কয়বার বাক স্বাধীনতা হারানোর পর আবার পুনরুদ্ধার হয়েছে, সেটা কিন্তু ছাত্রদের মাধ্যমে হয়েছে। এবং এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা হলো, এখানে যদি কেউ বলে যে এটা একটা অরাজনৈতিক মুভমেন্ট ছিল, সেটা কিন্তু ভুল। এখানে যারা এই আমরা সহ অপরাপর ছাত্র সংগঠনের সবাই কিন্তু এখানে যে এফোর্ট দিয়েছে, সেখানে পলিটিক্যালি আমরা আমাদের রাজনৈতিক পরিচয়টা দিতে চাইনি, একটা কৌশলগত কারণে, যাতে সরকার এবং যারা এই যে নাহিদ আসিফরা যারা, ওরাও তো একটা ছাত্র সংগঠনের ছিল, তারাও সেই মানে ওই পরিচয়ের বাইরে গিয়ে তারপর মানে সমন্বয়ক বেশে আন্দোলনটা করা লেগেছে। কিন্তু আন্দোলনটা একটা রাজনৈতিক মুভমেন্ট ছিল। এবং আপনি দেখবেন যে আপনি এই ভূখণ্ডে 52-62 থেকে শুরু করে 69-71 একদম 90 আজকের 24 পর্যন্ত ছাত্রদের দ্বারাই কিন্তু এই আন্দোলনগুলি সংগঠিত হয়েছে। সুতরাং ছাত্র রাজনীতি যে থাকবে না সেটা তারা প্রত্যাশা করে না। কিন্তু আপনার ভিতরে যে গুণগত এবং যে 5 আগস্ট পরবর্তী সময় যে সংস্কারের যে একটা গভীর প্রত্যাশা আসছে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে, সেই বিষয়টিকে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে যে না, আমরা যে রাজনীতিটা চাই ওই স্টাইলের রাজনীতি হোক। আমি তো আপনাকে আমার সংগঠন দিয়ে বলতেছি যে 5 আগস্ট পরবর্তী সময় এত বড় একটা ছাত্র সংগঠন, আমাদের উপর দিয়ে এত জুলুম, এত নিপীড়ন হয়েছে, আমরা তো আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ করতে পেরেছি যে না, আমরা সংস্কার, আপনারা যেটা প্রত্যাশা করেন আমরা সেটা চাচ্ছি। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলনের অবদান, সেখান থেকে ওনারা যে ছাত্র সংসদ চাচ্ছেন, ছাত্র সংসদ, উনি বুশরা একটু আগে যেটা বলেন যে একজনকে অনুকরণ করা, আপনার এটা যে কোনো সেক্টর হতে পারে। আপনি যদি নামাজ পড়তে গেলে তো একজনকে অনুসরণ করতে, একজন ইমাম থাকে সামনে, ঠিক আছে, সেই অনুসরণ করাটা তো অপরাধের কিছু না, কিন্তু ওই ব্যক্তি যদি নৈতিকভাবে তার স্খলন হয়ে যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা আবার জরুরি। বিষয়টা হচ্ছে যে এই 5 আগস্টের যে সেন্টিমেন্টটা, সেইখানে যে স্পিডটা, সেখানে যে ছাত্র রাজনীতি বাদ হবে, কারণ ছাত্রদের দ্বারাই তো হয়েছে। ছাত্র রাজনীতি বাদ দিয়ে আপনি যদি, আমরা যেটা হচ্ছে পুরান কথা যে মাথায় যদি ব্যথা হয় মাথা কেটে ফেললে তো আপনার সমাধান হবে না। সুতরাং এইটাকে আপনি ওষুধ খেয়ে তারপরে কি সংস্কার করা যায়, সেই বিষয়টাকে আমাদেরকে আলোকপাত করা উচিত। এবং সেখানে তারা মতামত দিতে পারে এবং সেই মতামত অনুযায়ী ছাত্র সংগঠনগুলি তাদের পরিকল্পনা নির্ধারণ করবে এবং আমরা এগিয়ে যাব। সেখানে ছাত্র সংসদ নির্বাচন হবে, এখন তো আর সেই ফ্যাসিবাদী সময় নেই। ছাত্রদের যাদের মনে হয় যে এই ব্যক্তি আমার নেতা হওয়ার যোগ্য, তাদেরকে ভোট দিবে, তারা নেতৃত্বে আসবে, তাদের দ্বারা ক্যাম্পাসের কার্যক্রম পরিচালনা করা হবে। কিন্তু ওই যে ছাত্র রাজনীতি থাকবে না। আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময় এস এম ফরহাদ যেটা বললেন যে ওনাদের অনেক নেতাকর্মী যে রাজনীতি থাকবে না এই সুর উঠিয়ে তারপরে
মনে করেন যে পরবর্তীতে আবার দেখেছি এই যে ওনার সাথে আসলে একটু আগে ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর যে বলেছে যে ছাত্র রাজনীতি বন্ধ, 2 দিন পরে দেখি যে শিবিরের কমিটিতে আসছে। তো এই যে মানে বৈপরীত্য, এই যে কন্ট্রোভার্সি, যে নিজের সাথে এক প্রকার প্রতারণা, এই জায়গাটা তৈরি করে এবং ওনারা দেখছে যে এদের মানে একটু যদি পরিবেশটা ওরকম অনুকূলে থাকে, একটু গোপনে গোপনে রাজনীতি করা যায়, সেই জন্য ক্যাম্পাসগুলিতে এই ছাত্র রাজনীতি উঠবে না, এই ভার্সনটা কিন্তু তারা ইসলামী ছাত্র শিবির শুরু করেছে। আমাদের কোনো গোপন প্রেম অতীত ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যৎ থাকবে না ভাই, আমরা যা করে ওপেন। জি, আমরা এই বিষয়ে আবার জানবো, তার আগে আমি আবার দুটো প্রশ্ন নিয়ে আসছি। তানজিল, আমরা দেখেছিলাম যে জুলাইয়ের শেষ দিকে যখন মানে বলা হয় যে পাবলিক বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আন্দোলন ছেড়ে দিল, সেখান থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলনটা আবার তুললো, বলা হয়, আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু সেই 5 আগস্ট পরবর্তী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জাতীয় রাজনীতি বা জাতীয় ছাত্র রাজনীতিতে কতটুকু গুরুত্ব পাচ্ছে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে সবসময় বৈষম্যের শিকার। একটা প্রথাগত ধারণা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি হয়। যদিও এই ধারণা আমরা 2015 সালে ভেঙে দিয়েছি, যখন আমরা ফ্যাসিবাদ বিরোধী সরকারের বিরুদ্ধে ভ্যাট বিরোধী আন্দোলন করেছি এবং পরবর্তীতে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এমনকি যেই কথাটা আপনি একটু আগে বললেন যে যখন অন্যরা আন্দোলন ছেড়ে দেয় বা একটু স্তীমিত হতে যায়, সেখান থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনকে টেনে তুলে জাতীয় আন্দোলনটা আমরা সেটা দেখেছি 2018 সালে, আপনি সেটা দেখেছেন। 2018 সালেও যখন কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম সংঘর্ষের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন বন্ধ করে দেয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন স্তর ব্লকেট করে পরবর্তীতে আন্দোলন আবারও জাগিয়ে তোলেন। এইবারও ঠিক সেই ঘটনাটা ঘটেছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বলবো না, কারণ আমি আসলে এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দোষ দিতে চাই না, বরং এটা ফ্যাসিবাদ যে সরকার ছিল, ফ্যাসিবাদী সরকারের এক ধরনের চক্রান্ত আমি বলবো। তারা তাদের সর্বশক্তি দিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করার চেষ্টা করেছে। সেখানে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলেছে, কিন্তু আসলে তাদের যে সর্বশক্তি, তারা সেখানে পুলিশকে দিয়ে গুলি করা থেকে শুরু করে গোয়েন্দাদেরকে দিয়ে নানা রকম নির্যাতন করে, ছাত্রলীগকে দিয়ে হল খালি করার চেষ্টা করেছে। ঠিক সেখানে 18 তারিখ আমি যদি বলি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, উত্তরা থেকে শুরু করে সব জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছিল এবং সেখানে যখন সংঘর্ষ শুরু হয়, ওই দিনও আমাদের সংখ্যাও সম্ভবত বেশি, এবং ওই দিনই সবচেয়ে বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা যান। এবং যেটা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন নেমে আসেন, তখন দেখা যায় এলাকাবাসী, অর্থাৎ আশেপাশের যে এলাকার মানুষগুলো আছে, তারাও কিন্তু ওই দিন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য নেমে আসে এবং আন্দোলন একটা নতুন মাত্রা পায়। এবং আপনারা পাচ্ছেন কি পরবর্তীতে? একদমই পাচ্ছে না, একদমই পাচ্ছে না বলতে কি, ছোট বাচ্চাদের যেরকম এক প্রকার ললিপপ ধরিয়ে বলে যে বাবা নাও, চকলেট খাও, লজেন্স খাও, খুশি থাকো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সরকারের আচরণ বলেন কিংবা অন্যান্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বাকি যে স্টেক হোল্ডারগুলো আছে, তাদের আচরণ কাইন্ড অফ সিমিলার আর কি। বিশেষ করে রাষ্ট্র সংস্কারের কোনো জায়গায় শিক্ষার্থীদেরকে তেমন অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি। এছাড়াও অন্যান্য যে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে মতামত নেওয়ার ব্যাপারে এক ধরনের কোরাম ভিত্তিক মতামত না হয়, দেখা যায় যে সে তার ছাত্র সংগঠনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা নেতাকর্মী আছে তাদেরকে দিয়ে নিচ্ছে। সরকার যখন দেখা যায় বসছে, তারাও দেখা যাচ্ছে নিজেদের এক প্রকার পরিচিত সার্কেলের লোকজনকে নিয়ে বসে, সেখানে আসলে সাধারণ শিক্ষার্থীদের মতামত দেওয়ার জায়গা থাকে না। আমি আপনাকে জাস্ট একটি পয়েন্ট গুরুত্বপূর্ণ দেখে বলে দিতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ সাধারণ শিক্ষার্থী আন্দোলনের পর আবার ক্যাম্পাসে ফিরে গিয়েছে। সুতরাং সরকারের উচিত ছিল শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়া। এখন পর্যন্ত আপনি দেখাতে পারবেন না, দুই একটা ব্যতিক্রম বাদে সরকার থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে সেখানে আহত নিহতের খোঁজ আলাদা করে নেওয়া হয়েছে, এই ঘটনা কিন্তু ঘটে না। অন্তর্বর্তী সরকারও বৈষম্য করছে এখানে। অবশ্যই এখানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোরও এক ধরনের বৈষম্য। তারা মুখে বলে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় ত্যাগকে স্বীকার করে। আচ্ছা, আমি আপনার এই উত্তরগুলো নিব। বসরা, কি মনে হয় তরুণরা এই মুহূর্তে মানে যেটা গত 15-16 বছরে ছিল যে ভোট কেন্দ্র বিমুখ, সেখান থেকে কি ফিরেছে? এখন যে রাজনীতি চলছে এই 5 আগস্টের পর, কি মনে হয় ভোটের দিকে কতটা যাবে তরুণরা, ভোট কেন্দ্রমুখী হবে কতটা? না, তরুণরা ভোট যে জিনিসটা আছে, ভোটটা আমাদের নৈতিক একটা অধিকার। আমাদের যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, বৈধ নাগরিক, ওই হিসেবে তো আর ভোট দেওয়াটা আসলে একটা অধিকারের মতো। আমি অবশ্যই চাইবো যে আমার পছন্দের কাউকে ভোট দিতে। আমি 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে আমি ভোটার হয়েছি, আমি এখন অবধি কোনো ভোট দিতে পারিনি দুঃখজনকভাবে। আমি প্রতিবারই কেন্দ্রে গিয়ে দেখেছি আমার ভোট দেওয়া হয়ে গেছে, আমি নিজে সাক্ষী।
সো এখন যদি পরিবেশটা আসলে ওইভাবে সাজাতে পারে, না, সেই পরিবেশটা হচ্ছে কিনা আমি সেটাই জানতে হচ্ছে চাচ্ছিলাম। না, আসলে সত্যি কথা বলতে হচ্ছে না। যেহেতু আমরা প্রাইভেট ইউনিভার্সিটির যারা আছি, আন্দোলনের সময় আমাদের কিন্তু অনেক বড় একটা অবদান ছিল। আমাদেরকেই যখন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আসলে নির্বাচনটা কতটা মানে ভালোর দিকে এগোচ্ছে বা দেশটা কতটা সংস্কার হচ্ছে, এটা আসলেই মানে প্রশ্ন থেকে যায় হ্যাঁ, একটি। থেকে জি যায়। ফরাদ, আপনাদের আমরা কথাবার্তায় দেখি নানানভাবে আলোচনা, আপনারা বা আপনাদের মুরব্বী যে বা আপনাদের অভিভাবক সংগঠন যারা রয়েছে, জামাত, দেখি আপনারা জাতীয় নির্বাচনের একটু ফোকাস কম বা একটু মনে হয় অনীহা, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন খুব চাচ্ছেন, মানে এই দ্বিমুখী আচরণ কেন? দেখেন, আমাদের ছাত্র ডাকসুতে ভোটার কত? 35,000। ডাকসুতে লিমিটেশন কোথায়? ডাকসুতে লিমিটেশন হচ্ছে কিছু, শুধু ডাকসু না, সব পাবলিক এখানে কিছু সংস্কার করতে হবে, আর এডুকেটেড কিছু পার্সনকে ভোটার লিস্ট আপডেট করে তাকে কাজ করতে হবে। আর ন্যাশনালি আমার প্রবলেম কোথায়? ন্যাশনালি প্রত্যেকটা ইনস্টিটিউশন করাপ্টেড, প্রত্যেকটা জায়গায় ফেসিবাদের দোষরা বসা প্রবলেমেটিক। আপনি যখন তাদেরকে দায়িত্ব দিয়ে একটা নির্বাচন বাস্তবায়ন করবেন না, যারা করবে কাজগুলো, যারা ভোটার তালিকা করবে বা যারা যে কাজগুলো করবে, আমার তো ভিসি থেকে শুরু করে প্রত্যেকটা হল প্রভোস্ট, একাডেমিক ডিন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আপনি তো পুলিশে পারেন নাই, পুলিশে আপনি এখানকার ডিসিকে, পুলিশে এখানকার এসপিকে অন্য জায়গার এসপি বানাইছেন, আপনি নতুন কাউকে আনতে পারেন নাই। কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে পসিবল হয়েছে নতুন কাউকে ভিসি বানানো, নতুন কাউকে প্রক্টর বানানো, নতুন কাউকে প্রভোস্ট বানানো, নতুন কাউকে ডিন বানানো। এটা আমার ইউনিভার্সিটি পসিবল হয়েছে, আমল চেঞ্জ হয়েছে। আমার এখানে ভোটাররা এডুকেটেড, এদেরকে নতুন করে বুঝাইতে হবে না সব কিছু সিস্টেম। আমার এখানে খুব ইজিলি এটা পসিবল। আপনি এটা পরে চাচ্ছেন, যেটা ইজি এটা পরে চাচ্ছেন, আর যেটা অনেক বেশি কমপ্লেক্স এবং সংস্কার দরকার, আমল সংস্কার, ইউএন সংবিধানের গঠনতান্ত্রিক অনেকগুলো চেঞ্জ দরকার, সেটা আপনি আগে যাচ্ছেন। এটা খুবই ভ্যালিড দাবি না আর কি। আমি একটু আরেকটা জিনিস এঙ্গেজ করা আমার দরকার, সেটা হচ্ছে ভাই যেটা বললেন, শুধু উনি না, ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ সেটা বারবার কোট করছেন যে আমাদের আগের কমিটির যিনি ছাত্র আন্দোলন সম্পাদক ছিলেন মাজাহার, তিনি নাকি ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য করছেন। দেখেন, এখানে 4টা দাবি ছিল, তার মধ্যে 3টা গুরুত্বপূর্ণ ছিল। একটা হচ্ছে সিন্ডিকেট বাতিল করা বিশ্ববিদ্যালয়ের, প্রবিসির পদত্যাগ করা, আরেকটা হচ্ছে লেজুরভিত্তিক রাজনীতি, ছাত্র রাজনীতির বিরুদ্ধে। আমরা স্টিল লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে। কেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদার অর্গানাইজেশনকে সার্ভ করবেন? কেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অন্য দলের নেতাদেরকে পিছনে পিছনে স্লোগান দেবেন? এটা এখনো আমি বিপক্ষে, তখনও বিপক্ষে ছিলাম, এখনো বিপক্ষে। হ্যাঁ, আমার ছাত্র শিবির জামাতকে স্লোগান দেন না, ইভেন আর একই সাথে তখন যে দাবি ছিল সিন্ডিকেট বাতিল করা, সিন্ডিকেট বাতিল এবং হচ্ছে প্রবিসির যে পদত্যাগ, সেই দাবিগুলোর সাথে আমরা একমত ছিলাম, তারাও একমত ছিল। সেই দাবিতে মাজাহার সেখানে অ্যাটেন্ড করছে, আর সেটা ওই প্রোগ্রামটা শুধু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যাতে না হয় সেই মিছিল ছিল। আপনি ওই ধরনের কোনো দাবি ওইখানে উপস্থাপনই করেন না, হঠাৎ একটা মিছিল ছিল। আমার মনে হয় এটা ব্যানারটা দেখলে বোঝা যাবে, ব্যানার এবং সেই প্রোগ্রামে লাইভ হয়েছে, শুধু মাজার না, এরকম অসংখ্য ঘটনা আছে ভাই। আপনি তো অনেক পড়ালেখা করে আসছেন, আমি বল চ্যালেঞ্জ দিয়ে বললাম অসংখ্য ঘটনা আছে যে ইসলামী ছাত্র শিবিরের এরা লেজুরভিত্তিক রাজনীতির বিপক্ষে, স্টিল লেজুরভিত্তিক। অবশ্যই আপনারা কি আমাদের লেজুরভিত্তিক করছেন না? আমরা কোন দলের মানে যদি ছাত্রদল বিএনপি করে, আপনি শিবিরের একটা সিঙ্গেল প্রোগ্রাম দেখান যেটা জামাতের নেতাদেরকে সার্ভ করা হয়, আপনার শিবিরের একটা সিঙ্গেল কাজ আপনি জামাতের নেতাদের, আমাদের জামাতের নেতাদের বাইরে কোনোদিন কথা বলছে শিবির, এরকম একটা উদাহরণ দেখেন কোনোদিন? আমরা জামাতের সার্ভ করছি একটা দেখান। হ্যাঁ, জামাতে অথবা জামাত আমাদের উপর চাপাই দিচ্ছে, অথবা জামাত আমাদেরকে, অথবা জামাত কিংবা অন্য কোনো সংগঠন, এদের জামাত বন্ধ কোনো সংগঠন শিবিরের উপর চাপাই দিতে পারছে কোনো সিদ্ধান্ত, স্টিল এখন পর্যন্ত একটা দেখান। জামাত নেতাদের মুক্তির জন্য যে মিছিলগুলো হতো, সেখানে আসলে আপনাদের কি ধরনের শিক্ষার্থী মারা গিয়েছেন এবং সেটা আসলে লেজুরভিত্তিক রাজনীতির অংশ কিনা? আন্দোলনের পরে যখন নাহিদ আসিফকে গ্রেফতার করা হয়, গুম করা হয়, তখন যখন আমরা প্রতিবাদ জানিয়েছি। আল্লামা আহমদ শফি কিংবা জুনাইদ বাবুনকে যখন অ্যারেস্ট করা হয়, তখন আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের সিমিলার ভ্যালুস রেসপন্স করে এমন যে কোনো মুভমেন্টে যে কোনো লিডারকে যখন ভিকটিম বানানো হয়, আমরা প্রতিবাদ জানাই। আমির থেকে শুরু করে কারো বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রেসিডেন্সির বা কোনো নেতার একটা কথা বলার কোনো সক্ষমতা আছে? যে আপনি যখন সিঙ্গেল ইস্যু দেখাবেন যে এটা তারা রং করছে, আমি প্রতিবাদ জানাবো। আচ্ছা, আমরা একটি বিষয় আপনাকে জানতে চাই। আমি আপনার কাছে 30 সেকেন্ড কথা বলে আমি বিরতিতে যাব। সেটি হলো যে ছাত্রদল বা আপনাদের অভিভাবক সংগঠন বিএনপি জাতীয় নির্বাচন খুব দ্রুত যাচ্ছে, ঠিক ফরাদের উল্টো প্রশ্ন, ছাত্র সংসদ আপনারা ছাত্র সংসদ এখনই চান না, একটু পরে চান কেন ভাই? 30 সেকেন্ডে বাংলাদেশের কোথাও কোনো মিডিয়া কেউ বলতে পারবে না যে আমরা ছাত্র সংসদ নির্বাচন পরে চাওয়ার পক্ষে কোনো কথা বলেছি, এরকম কোনো দলিল কেউ দিতে পারবে না। এটা একটা অন্ধকারে ঢিল মারার মতো। আমরা বলেছি যে আপনি রাষ্ট্রের জাতীয় ইলেকশনের আগে যে সংস্কার চাচ্ছেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সীতেশ চন্দ্র বাসার এবং নিজামুল হক ভূঁইয়া যারা শেখ হাসিনার সরাসরি দোষর ছিল, ফ্যাসিস্ট, তাদের সিন্ডিকেট বহাল রেখে আপনি নির্বাচনে দিতে যাচ্ছেন। আমরা সেটা সংস্কারের কথা বলেছি যে রাষ্ট্র যদি আপনি সংস্কারের পরে ইলেকশন চান,
এখানে কেন সংস্কার চাবেন না? উনি যে বললো যে মানে শিক্ষককে আনা হয়েছে, সে তো বললো যে সব হলগুলো বা আমি যাদের কথা বলছি প্রশাসন তারা সব। আমি একটা এঙ্গেজ হই এখানে। জি, সিন্ডিকেট মিটিং এক্সিকিউট করার জন্য যে কোরাম ফিল আপ করা হয়, যে 9 জন ছিল প্রবলেমেটিক, ওখান থেকে 5 জনকে লিগালি তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাকি যে 4 জন প্রবলেমেটিক ছিল তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় অথরিটি এই কারণ দেখিয়ে যে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য অলরেডি সব সংগঠনের দাবি অনুযায়ী তারা এক্সিকিউট করছে, তার মিটিংও আসে না। আমরা তো আমরা বলেছি syndicate যে forum fill up প্রক্রিয়া করছে। শেষ হওয়ার পরে নির্বাচনে যাক। আমরা agree। দুজনের কথা শুনবো। আমরাও এগ্রি এখানে। আমরাও তো এগ্রি। আমরাও agree। আরে ভাই, ছাত্র দলের ইতিহাস তো ছাত্র সংসদের ইতিহাস ভাই। ছাত্র দলের ইতিহাস জনপ্রিয় হয়েছে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে, তা আমরা কেন বিরোধিতা করবো? আচ্ছা, আমি একটু বিরোধী না, তারা বলছে সময় নিয়ে আপনারা সময় ক্ষেপণ করতে। নো, আমরা বলেছি যে রাষ্ট্র যদি আপনি সংস্কার চান, এখানে সংস্কার দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি একটু ছাত্র relevant সংসদের question বাইরে relevant বলা question যায়। যদি ওই 3 জন না আসে, ওই 3 জন না থাকে সিন্ডিকেটে, বাকিরা সিন্ডিকেট এক্সিকিউট করে, যদি এভাবে ইলেকশন আপনারা মেনে নেবেন কিনা? মেনে মানে আমরা মানিনি কখন? এটা কি বলতেছেন আপনি? মেনে নেব মানে অবশ্যই আমরা ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে। ছাত্র দল যে আপনারা উভয় ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে, আমরা আপনাদের কথা শুনবো। তবে দর্শক, তার আগে নিচ্ছে আবার ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরোধের পরে, কথা বলছিলাম তারুণ্যের রাজনীতি নিয়ে। আমরা তানজিল, আপনার কাছে একটু ফিরতে চাই। ছাত্র সংগঠনগুলোর এখন যেভাবে চলছে, যারা ছাত্র সংগঠনের নেতৃত্বে আছে, কি মনে হয় সাধারণ ছাত্ররা কি মনে করে এই নেতৃত্ব বা মেধা যারা এখন বিভিন্ন রাজনৈতিক দলে আছে শীর্ষ পর্যায়ে, ছাত্র শিবির, ছাত্র দল, মানে তরুণের আকাঙ্ক্ষা কতটা তাদের এই ক্ষেত্রে কাজ করছে? আমি যদি ছোট করে বলি, বর্তমানে যেই ছাত্র রাজনীতির ধারা বাংলাদেশে চলছে, সেখানে আসলে আমি এখনও বলবো সাধারণ শিক্ষার্থীদের অংশ নেওয়ার জায়গাটা কিছুটা কম। আমি যদি উদাহরণস্বরূপ বলি, আজকে যদি বুশরা চায়, সে আসলে ঠিক ছাত্র শিবিরের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে কিনা। আমি যদি ছাত্র শিবিরের রাজনীতির ধারা দেখি, সেখানে বুশরার মতন সাধারণ শিক্ষার্থীর হয়তো অংশ নেওয়ার সুযোগ থাকবে না, কারণ সেক্ষেত্রে তাকে হয়তো ছাত্র শিবির বা সংশ্লিষ্ট যে নিয়ম নীতি আছে সেটার মধ্যে দিয়ে আসতে হবে। আবার আমি যদি বলি, কালকে একজন শিক্ষার্থী ছাত্র দলে এসে লিডারশিপ কোনো রোলে যেতে চায়, যে প্রক্রিয়া বর্তমানে আছে সেখানে আসলে তার যদি একটু নেতাকর্মীর পাওয়ার না থাকে, তার সাথে দুইটা ছেলে না থাকে, কিংবা সে যদি একটু স্লোগান দিয়ে দৌড়াদৌড়ি করতে না পারে, তাকে আসলে ছাত্রদল মূল্যায়ন করতে পারবে কিনা, এই জায়গাগুলোতে আসলে প্রশ্ন থেকে যায়। এবং ঠিক এই ধারা থেকে যদি আমি বলি, বর্তমানে বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন এক্সিস্ট করছে, তাদের বেশিরভাগই আসলে সাধারণ শিক্ষার্থীদের ইনক্লুসিভনেসের জায়গায়। ছাত্রলীগ রাজনীতি ফিরুক, এটা কি সাধারণ ছাত্ররা চায় কিনা? অবশ্যই। আমি একটা খুনি, যে দল আমার শিক্ষার্থীদেরকে গুলি করে মেরেছে, যে দলের হাতে সরাসরি রক্তের দাগ আছে, তাকে এখন কেন আগামী 100 বছরে কোনোদিন বাংলাদেশে আর সুযোগ করতে দেওয়া উচিত না। অবশ্যই একটু জানতে চাইবো যে ঐক্য থাকবার কথা ছিল ছাত্রদল, ছাত্র শিবির কিংবা বৈষম্য বিরোধী ছাত্র অধিকার পরিষদ, নানান, কিংবা ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঐক্যটা পাচ্ছেন কিনা 5 আগস্টের পর থেকে? না, আমরা আসলে মেয়েরা কোনো ধরনের কোনো ঐক্য পাচ্ছি না। মানে অ্যালায়েন্সের যে বিষয়টা আছে ওটা মানে হচ্ছে না আমাদের মধ্যে। আমরা আন্দোলনের সময় দেখা গেছে হাজার হাজার মেয়েরা ছিল আমাদের সাথে। আমার যোদ্ধা যারা ছিল, সহপাঠী যারা ছিল, আমার রুমমেটরা ছিল, তারা কেউই নেই এখন, সবাই হারিয়ে গেছে। কেউ কেউ ক্যাম্পাসে চলে গেছে, কেউ কেউ চাকরিতে চলে গেছে, বিভিন্ন জায়গায় পার্ট টাইম। ছাত্র সংগঠনের কিন্তু ঐক্য আছে যে 5 আগস্টের আগে ছিল? না, কোনো ঐক্য তাদের ভিতরে দেখা যায় না। এইখানে দাঙ্গা হচ্ছে, ওইখানে মারামারি, ওইখানে ঝামেলা, মানে প্রচুর মানে বাজে একটা অবস্থা। কারোর ভিতরে কোনো ঐক্য নেই, এবং তারা, আমার মনে হয় না তারা হতেও চাচ্ছে এরকম একটা কিছু, মানে সবাই লিডারশিপটা চাচ্ছে। জি, আমরা একটু ফরাদ আপনার কাছে শেষবারের মতো আসছি। এই যে দুজনের কথা শুনছিলেন, একটা ছেলে একটা মেয়ে চাইলেই ছাত্র সংগঠনে এসে ঢুকতে পারছে না, সেটি হোক ছাত্র দল কিংবা ছাত্র শিবির। আপনারা অনেক ব্যারিয়ার তৈরি করে রেখেছেন, ঐক্যের কথা বলছিলাম, আপনি দায় দিচ্ছেন ছাত্র দলকে বা অন্য দলকে, কিন্তু আপনিও তো একটি সংগঠন, আপনারও কি দায় নেবেন না আপনি? এই যে ঐক্য বিনষ্ট হলো, দেখেন, ঐক্য বিনষ্টের ফলে, ঐক্য বিনষ্টের কারণ নিশ্চয়ই জানেন কেন হয়েছে, সেখানে ছাত্র শিবির কোনোভাবে এঙ্গেজ ছিল কিনা এটা অ্যানালাইসিস করতে পারেন। তবে আমি এই প্রশ্নটা অ্যাড্রেস এভাবে করব যে হচ্ছে আমরা কিছু নিয়ম নীতি দিয়ে রেখেছি যার কারণে তিনি আসতে পারছেন না, এরকম একটা অবজারভেশন আসছে। দেখেন, ছাত্র শিবিরে এটাকে নিয়ম নীতি বলবো না, বরং ছাত্র শিবির স্টুডেন্টদের যে ক্রাইসিসগুলো আছে সেই ক্রাইসিসগুলোকে ফাইন্ড আউট করে অ্যাড্রেস করে সলভ করার চেষ্টা করছে। সাপোজ আপনি শিক্ষা ব্যবস্থায় ধরেন 1944-এ সার্জেন্ট প্ল্যানের মধ্য দিয়ে যে ব্রিটিশদের শিক্ষা প্ল্যান ছিল, সেইটা আবার 74-এ এসে আমাদের বাস্তবায়ন করছে আমাদের কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন, একদম কপি, এটা শিক্ষানীতিও না, একটা রিপোর্ট মাত্র। আবার
মাঝখানে 2010 পর্যন্ত কোনো শিক্ষানীতি বাংলাদেশে হয় না। 2010 সালে এসে আবার যখন নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী, তখন একটা শিক্ষানীতি করে, ঠিক ওই সার্জেন্ট প্ল্যানের কপি মাত্র। শুধু 74 এবং 2010 সালের পার্থক্য হচ্ছে 74-এর শিক্ষা ব্যবস্থায় ইসলাম এবং মুসলিম শিক্ষাকে আউট করে দেওয়া হয়, 2010 সালে এসে এটার ব্যাপারে চুপ থাকা হয়। এই যে একটা কমিউনিটিকে, টোটাল দেশের শিক্ষা ব্যবস্থাকে আপনি এমনভাবে তৈরি করছেন, যারা আউটপুট হচ্ছে তারা কর্মক্ষম না, তারা মোরাল না, তারা বিভিন্ন ক্রাইসিস অ্যাড্রেস করতে পারে না, তারা যেখানেই যায় সে অসৎ উপায়ে। আমরা যেটা চেষ্টা করছি, একটু আমি শেষ করি 10 সেকেন্ড, আমরা যেটা চেষ্টা করছি এই যে সকল ক্রাইসিসকে অ্যাড্রেস করে পাল্টা একটা কো এডুকেশন সিস্টেম আমরা শিবিরের মধ্যে ইন করছি। আপনাকে পড়তে হয়, এই বইগুলো আপনি পড়ে আপনি কর্মী হবেন, সাথী হবেন। এখন সেটা যদি তিনি লিমিটেশন মনে করেন, আমরা এই লিমিটেশনের দায় নিতে চাই, আমরা আমাদের লোকজনকে রেডি করতে চাই। ঐক্য নষ্ট হচ্ছে, এটা কি ঠিক হবে কিনা? আপনি ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদককে ডেকেছেন কিনা? ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, বসুন, কথা বলি, ঐক্য তৈরি করি, করেছেন একবার? যে আমরা অলওয়েজ, ইভেন আমরা যখন ইনভাইট করি, আমরা যখন সব শিক্ষার্থী সকল ইনভাইট করে, তখন ছাত্র দলের নেতৃবৃন্দ সেখানে আসে নাই। রেদার তারা যখন প্রোগ্রাম করেছে তখন শিবির এবং বৈষম্য বিরোধীকে আহ্বান করে নাই। এখানে আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে ঐক্য কেন বিনষ্ট হচ্ছে। অথচ আমরা যখন ইনভাইট করেছি, সবাইকে ইনভাইট করা হয়েছে, ওনারা কিছু কারণ দেখিয়ে আসেন। আপনারা কেন ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ইনভাইট করলেন না? এটা কিন্তু গুরুতর অভিযোগ। যে আন্দোলনটি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 5ই আগস্টের পরে একাধিকবার যখন বিশেষ করে আন্তঃপ্রাতিষ্ঠানিক যখন দ্বন্দ্ব হলো হাবিবুর রহমান মোল্লা কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে, সেখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কয়বারই আমাদেরকে বলেছে, আমরা তাদের আহ্বানে সাড়া দিয়ে কথা বলেছি। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় এই যে ছাত্র মানে নাহিদ, আসিফ টাসিফ এরা উপদেষ্টা হলেন, এদের মধ্যে এবং বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি এখন একজন আসছে, আমি এনার নামও দিতে চাই না, কারণ যে জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে যে ধরনের তুচ্ছ-তাচ্ছিল্যের সরে তারা কথা বলে। আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিতে যাচ্ছি যে 1971-এ যখন এদেশের মানুষ মানে শোষণের বিরুদ্ধে, তখনও কিন্তু বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল। তো সেইখানে সেই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কিন্তু আওয়ামী লীগ এবং মুজিব পরিবার তারা শুধুমাত্র সেই মুক্তিযুদ্ধকে করায়ত্ত করতে চেয়েছে, বাংলাদেশের অন্য কাউকে ক্রেডিট দিতে চায় না। আমি শেষ করছি। সেই একই রকম পরিণতি, মানে ইচ্ছা, অভিলাষ, আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি এই যে এদের মধ্যে, যে তারাও এই আন্দোলনের একেবারে নিজেরাই স্টেক হোল্ডার হিসেবে নিজেদেরকে পরিগণিত করতেছে, অন্যদেরকে যাদের দীর্ঘ ঘাম শ্রম রয়েছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অপরাপর যারা সরকার বিরোধী ছিল, তাদের মানে শ্রমকে ঘাম স্বীকার করতে চাচ্ছেন আর কি, অস্বীকার করে স্বীকৃতি না দিয়ে তারা যেভাবে কথাবার্তা, আপনারা আগামীতে ঐক্য নিয়ে থাকবেন কিনা সব ছাত্র সংগঠন নিয়ে? না, এই জায়গাটাই ঐক্য বিনষ্ট চার কোথাও নেই। যে আপনাদের অসংখ্য যার কৃতিত্ব তাকে দিতে হবে, যার অবদানের স্বীকার তাকে করতে হবে। জি, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কথা শুনছিলাম ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে, তারা বলছিল আগামীতে কিন্তু বাংলাদেশে এগিয়ে যেতে হলে ঐক্য দরকার এবং সেটা নিশ্চয়ই এই 4 জন করবেন। সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।